ছোটবেলায় আর 5টা বাচ্চার মতোই সিনারির ব্যাকগ্রাউন্ডে আমিও 3 কোনা পাহাড়ের ছবি আঁকতাম ড্রয়িং খাতায়। কখনো আলাদা করে ওই পাহাড়গুলোকে আকর্ষণীয় মনে হয়নি। তবে বড় হয়ে উঠতে উঠতে বাবার মুখে যখন বিভিন্ন ট্রেকিংয়ের অভিজ্ঞতার কথা শুনতে থাকলাম, ছবি দেখতে থাকলাম, বুঝতেই পারিনি কখন যেন ওই ব্যাকগ্রাউন্ডের পাহাড়গুলোই ফ্যাসিনেটিং হয়ে উঠতে লাগলো আমার কাছে। আর ওরাই হয়ে উঠল আমার মনের ছবির সেন্টার অফ অ্যাট্রাকশন। ততদিনে আমার সঙ্গী হয়েছে শাওন, আর শাওন তো পাহাড়ের প্রেমে অলরেডি পাগল। এরপর আর কি, যেমন ভাবা তেমন কাজ, উঠলো বাই তো পাহাড়ে যাই। শুরু হলো আমাদের ট্রেকিং পর্ব। সে প্রায় 1 যুগ আগের কথা। আর তারপর এলো সেই দিন যখন আমরা সুযোগ পেলাম দুনিয়ার সবচেয়ে উঁচু পাহাড়কে কাছ থেকে দেখার। সে এক অনন্য অভিজ্ঞতা। এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক আমাদের কাছে একটা স্বপ্ন পূরণ হওয়ার গল্প। আর আজ সেই গল্পই শোনাবো আপনাদের। তাহলে শুরু থেকে শুরু করা যাক। নমস্কার, আমি পৌশালী আর আমি শাওন। আমাদের চ্যানেল পিঠে ঝুলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ 7-5 তারিখে তল্পিতল্পা গুছিয়ে মনে বহু উৎকণ্ঠা নিয়ে 7-5 ভাবতে ভাবতে রওনা দিলাম আমাদের স্বপ্নের ট্রেক এভারেস্ট বেস ক্যাম্পের উদ্দেশ্যে। উত্তেজনা তুঙ্গে, ফলে অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখন বড়ঘড়ির তলায় আমরা দাঁড়িয়ে আছি। টাইম অলমোস্ট 2:30। আমাদের মিথিলা এক্সপ্রেস এখান থেকে টাইম হচ্ছে 3:45। কোন প্ল্যাটফর্মে দেবে এখনও জানি না, দেখা যায় কোন প্ল্যাটফর্মে দেয়। মনে আর মাথায় বরফে ঢাকা পাহাড়গুলো ঘুরপাক খেলেও রিয়েলিটি এটাই যে কলকাতার মে মাসের ভয়ানক গরমে আমরা প্রায় সেদ্ধ হয়ে যাচ্ছিলাম। তাই রেহাই পেতে সুরসুর করে গিয়ে ঢুকলাম আপার ক্লাস এসি ওয়েটিং হলে। হাতে অনেকটা সময়, কিন্তু এক্সাইটমেন্ট এতটাই বেশি যে সময় যেন আর কাটছিল না। দুপুর 3:30 নাগাদ হাঁটা দিলাম 8 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কারণ ততক্ষণে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে আমাদের ট্রেন ওখানেই আমাদের জন্য অপেক্ষা করছে। শেষ মুহূর্তের ব্যস্ততা সামলে অলমোস্ট রাইট টাইমে ট্রেনটা ছাড়লো। কিছু দূর এগোনোর পর ট্রেন বেশ জোরে ছুটতে শুরু করলো, যদিও তখন ট্রেক সংক্রান্ত নানা রকম ভাবনারা মাথার মধ্যে ছোটাছুটি করছে আরও জোরে। ট্রেন জার্নিতে আমাদের সবথেকে পছন্দের সিট হলো সাইড আপার আর সাইড লোয়ার। সেখানে বসেই মস্ত জানলা দিয়ে দারুণ একটা সূর্যাস্তের সাক্ষী থাকলাম আমরা। কোনো মতে সন্ধেটা কাটিয়ে ট্রেনের থেকে কেনা খাবার দিয়ে চটপট ডিনারটা সেরে কম্বলের তলায় ঢুকে পড়লাম। যেহেতু তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম, তাই মাঝরাতে ঘুম ভেঙে গেল। চোখ খুলেই দেখি সাদা চাদর, নীলচে আলো আর নাসিকা গর্জনের কিলার কম্বিনেশনে চারপাশে ভয়ানক ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। আবারও ঘুম ভাঙল ভোরবেলা। তখনও আকাশে চাঁদ জেগে আছে। আমাদের ট্রেন গতি বাড়িয়ে নির্দিষ্ট সময়ের বেশ খানিকটা আগে পৌঁছে গেল গন্তব্যে। এখন বাজে 8:25 আর রক্সেলে আমরা ঢুকে পড়েছি। তো এবার আমরা এখান থেকে অটো বা টোটো এই জাতীয় কোনো জিনিস পাওয়া যায় যেটা ধরে আমরা বীরগঞ্জ যাবো এখান থেকে। তারপরে দুটো কাজ করানোর আছে, যেটা হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করা নেপালি টাকায়, আর একটা সিম কার্ড নেব। তারপরে গাড়ি খোঁজা, যেটা সবচেয়ে বড় কাজ। গাড়ি পাওয়াটা এখানে একটু চাপের ব্যাপার, যেহেতু মান্থালি এয়ারপোর্ট কোনো চালু রোড নয়, সেই জন্যই আমাদের আর কি গাড়িটা তাড়াতাড়ি খুঁজতে হবে। রক্সেল স্টেশনে এসে আমরা এখান থেকে একজন দাদাকে পেয়ে গেছি। ওনারা স্টেশন থেকেই আর কি যারা ট্যুরিস্ট আসে ওদেরকে পিক আপ করে নেয়। ঘোড়ার গাড়ি যেগুলো আছে বা টানা, মেনলি খচ্চর, ওইগুলোই আর কি বর্ডার পার যায়। তো বর্ডার পার এখান থেকে সম্ভবত কোনো ট্যাক্সি বা অটো যায় না। তো আমরা ঘোড়ার গাড়ি নিয়ে নিচ্ছি, ভাড়া পড়বে হচ্ছে 120 টাকা। তো চলুন আপনাদের দেখাচ্ছি কি কেমন ঘোড়ার গাড়ির সফর হয় আমাদের। খুব ছোটোবেলায় যখন একবার মধুপুর বেড়াতে গিয়েছিলাম তখন টাঙায় চড়েছি। তাই এইবার যখন কিছু মাস আগে দোলের সময় মধুপুর বেড়াতে গেলাম তখন ভেবেছিলাম টাঙায় উঠবো, কিন্তু দেখলাম টাঙা কালচারটা ওখানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখানে এসে টাঙা দেখে বেশ ভালো লাগতো, সেই পুরোনো ছোটোবেলার কথাটা মনে পড়লো। আর ঘোড়ার গাড়িতে চড়ার যে একটা নির্দিষ্ট রিদম আছে, ওটা খুব মজার। সামনে ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, ওটা ক্রস করে অফিসিয়ালি ঢুকে পড়লাম নেপালে। নেপালের বীরগঞ্জ ঢোকার পরেই খেয়াল করলাম ইন্ডিয়ান মোবাইল নেটওয়ার্ক আর কাজ করছে না। তাই বীরগঞ্জ বাস ডিপোর পাশেই একটা দোকান থেকে আধার কার্ড দেখিয়ে 500 ইন্ডিয়ান টাকার বিনিময়ে এনসেলের একটা সিম নিয়ে নিলাম, যাতে রোজ 1.5 GB ডেটা পাওয়া যাবে। ভ্যালিডিটি 1 মাস। বাস ডিপো থেকে সোজা এগিয়ে সামনে যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওটাই ঘন্টাঘর। আর তার পাশেই শারদিয়া অনেক কারেন্সি এক্সচেঞ্জের কাউন্টার দেখতে পাবেন। ওখানেই একটা কাউন্টার থেকে 1:1.59 রেশিওতে কারেন্সি এক্সচেঞ্জ করালাম। এটা হলো বীরগঞ্জ বাস পার্ক।
আর আমরা কোনো শেয়ার ট্যাক্সি পাইনি, তো আমরা এখান থেকে বর্দিবাস চলে যাব বাসে করে। এখান থেকে এক জায়গায় কথা বলেছিলাম যে শেয়ার বা রিজার্ভ ট্যাক্সি কত নেবে, তো ওনারা বললেন যে এখান থেকে মান্থালি যাওয়ার জন্য গাড়ি নেবে প্রায় নেপালি কারেন্সিতে 18,000 টাকা, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে 11,000 সামথিং পড়ছে। তো আমরা ওই প্ল্যানটা ড্রপ করলাম, করে এখানে এসছি। একজন আমাদের বলে দিলেন বর্দিবাস চলে যেতে, ওখান থেকে ছোট গাড়ি পাওয়া যাবে যেটা আমরা মান্থালিতে পৌঁছে যাব। বর্দিবাস যাওয়ার বাসে উঠেছি আমরা এখন। সকালবেলা 6টার সময় একটা বাস ছাড়ে মান্থালি যাওয়ার, আবার সন্ধ্যাবেলা রাতের দিকে অনেক রাতে বাস ছাড়ে, সেটা রিস্ক নিতে পারছি না, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি প্রথমে বর্দিবাস, আর বর্দিবাস থেকে আমরা চলে যাব মান্থালি। এখানে আমাদের ভাড়া নিল 350 টাকা করে পার হেড। ফাইনালি আমরা বর্দিবাসে এসে পৌঁছালাম 2:45-এর সময়। বীরগঞ্জ থেকে 125 কিলোমিটার, আসতে সময় নিল 3 ঘন্টা 45 মিনিট। এটা হলো বর্দিবাসের 3 মাথার মোড়। এখানে এসে জানতে পারলাম যে এখান থেকে কোনো গাড়ি ডাইরেক্ট রামেছাপ বা মান্থালি যায় না, তাই এখান থেকে প্রথমে আমাদের যেতে হবে খুরকোট, দূরত্ব 75 কিলোমিটার। খুরকোট পর্যন্ত যাওয়ার জন্য একটা শেয়ার্ড গাড়ি পেয়ে গেলাম, ভাড়া নিল পার হেড 700 নেপালি টাকা। তো এখন বাজে 5:30 আর প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের। 3:30 গাড়িতে উঠেছিলাম, এসে এই কোরকুট বলে এই জায়গাটায় আমরা এলাম। এটা একটা বড় বাস স্ট্যান্ড। আর এই যে আমার পিছনে যে এই দিকটা কাঠমান্ডু দিকটা, এখান থেকেই একদিকটা কাঠমান্ডু চলে গেছে আর একদিকটা এখানে একটা পুল হয়ে মান্থালির দিকে চলে গেছে। তো এখান থেকে বললো যে এখানে শেয়ার্ড ট্যাক্সি বা বাস এখানে পেয়ে যাব। তো এখান থেকে আর মান্থালি এয়ারপোর্ট হচ্ছে 14 কিলোমিটার। আসার সময় রাস্তাটা খুব ভালো ছিল, কিন্তু প্রচুর এখানে আর কি হেয়ারপিন বেন্ডস রয়েছে, ফলে একটু কৌশলী শরীর খারাপ করছিল। আদারওয়াইজ রাস্তাটা খুব সিনিক আর খুব ভালো লাগবে আপনাদের আসতে। রাস্তা খুব ভালো, যার জন্য 2 ঘন্টায় পৌঁছে গেলাম। তো এবার আমরা একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে মান্থালির জন্য বাস ধরি, দেখি কতক্ষণে পৌঁছেই। 14 কিলোমিটার রাস্তা। উপরের রাস্তাটা সোজা চলে গেছে কাঠমান্ডুর দিকে, আমরা ধরলাম নিচের রাস্তা, যেটা সোজা যাচ্ছে মান্থালি বা রামেছাপের দিকে। একটু এগিয়ে এই হোটেলটার সামনে একটা অটো দেখতে পেলাম, চারপাশে আর কোনো গাড়ি নেই। অটোওয়ালা দাদাকে জিজ্ঞাসা করায় উনি বললেন মান্থালি বা রামেছাপ যাওয়ার জন্য এখন অন্য কোনো গাড়ি পাওয়ার সম্ভাবনা কম, তবে উনি যেতে রাজি হলেন। ভাড়া নেবেন 1200 নেপালি টাকা। कितना 1200 रुपया ऑटो से चला जाएगा? এয়ারপোর্ট রামেছাপ এয়ারপোর্ট। তো আমরা এই অটোটা নিয়ে নিয়েছি রিজার্ভ করে 1200 টাকা। অটোয় করে আমরা পাহাড়ের ওপর উঠছি। অটোটা বেশ বেগ পাচ্ছে পাহাড়ে উঠতে, বাট এই অভিজ্ঞতাটা শুধুমাত্র নেপাল বলেই পসিবল। বাঁদিকে যে নদীটা দেখতে পাচ্ছেন তার নাম তামাকোশি। রওনা দেওয়ার প্রায় 40-45 মিনিট পর আমরা পৌঁছলাম মান্থালি বা রামেছাপ এয়ারপোর্ট। ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন মান্থালি এয়ারপোর্ট। এই যে মান্থালি এয়ারপোর্টের গেট এখানে, আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো ফ্লাইটগুলো এখানে দাঁড়িয়ে রয়েছে, ছোটো ছোটো প্লেনগুলো। আর আমরা এখানেই সামনে এখানে একটা হোটেল আছে। এয়ারপোর্টের গেটের ঠিক উল্টো দিকে হোটেল এয়ারপোর্টে আমরা এক রাতের জন্য রুম নিয়ে নিলাম। ভাড়া নিল 1500 নেপালি টাকা। এক রাতের ভাড়া হিসাবে টাকাটা একটু বেশি মনে হলো, কারণ রুমটা খুবই ছোট আর বেসিক। রুমে আছে 2টো সিঙ্গেল বেড, 2টো চার্জিং পয়েন্ট, যেটা খুবই জরুরি, আর ঘরের মধ্যে বেঢপ জায়গায় একটা বাথরুম। তবে জানলা খুললে বিশাল টেরেস আর তার সাথে এমন সুন্দর ভিউ। ঘড়িতে এখন রাত 8:30। আমরা দুজনেই বেশ টায়ার্ড। পার প্লেট 250 নেপালি টাকা হিসাবে ধোঁয়া ওঠা ভাতের সাথে শাক ভাজা, সবজি, ডাল, অমলেট দিয়ে সারলাম ডিনার, কারণ কাল খুব ভোরে উঠতে হবে।
গুড মর্নিং। আজকে হলো 9 তারিখ, 9 মে, আর এখন টাইম হলো 4:58। আর এই যে আমাদের পেছনে রামেছাপ এয়ারপোর্ট, আমরা 5টার সময় বেরিয়ে পড়েছি। এখন কিছু ফরেনার্স দেখতে পাচ্ছি এখানে, ওরা চলে এসছে অলরেডি, যারা কাঠমান্ডু থেকে এখানে আসছে। আর আমরা এখানে যেহেতু ছিলাম তো পাড়ার মধ্যে, হোটেলের গেট খুলি, এয়ারপোর্টের গেট। হ্যাঁ, অলরেডি চেক ইনের লাইন পড়ে গেছে। ইয়েতি এয়ারলাইন্সে প্রতি প্যাসেঞ্জারের ব্যাগের ওজন 10 কিলো পর্যন্ত অ্যালাউ করে। আমাদের দুটো ব্যাগের ওজন 20 কিলোর থেকে কমই ছিল। আর একটা ইনফরমেশান আপনাদের দেওয়া হয়নি, সেটা হচ্ছে আমাদের ফ্লাইটের টিকিট আমরা অনলাইন বুক করেছি ইয়েতি এয়ার থেকে। তো তারা আর ইয়েতি এয়ার দুটো অলমোস্ট সিমিলার আর কি, সিমিলার কোম্পানি। আর আমাদের ফ্লাইটের টিকিট নিয়েছে ইন্ডিয়ান টাকায় 7,532 টাকা করে এক একজনের। ফাইনালি আমরা আমাদের টিকিট পেয়ে গেছি লুকলার জন্য। একটা সাংঘাতিক থ্রিলিং ফ্লাইট হতে চলেছে। এই এয়ারপোর্টে সিকিউরিটি চেকিংয়ের জন্য বিশেষ কিছু করতে হয়নি, শুধু ওরা পাসপোর্টটা দেখতে চেয়েছিল আর তারপরে লাগেজটা ওয়েট করে মানে লাগেজ ট্যাগ লাগিয়ে দিয়েছে, যেটা লুকলায় গিয়ে পাওয়া যাবে। আর একটা হ্যান্ডব্যাগ ক্যারি করতে দিয়েছে, ব্যাগটা একবার খুলতে বললো, ক্যামেরা দেখলো, ব্যাস দেখে ছেড়ে দিলাম। এখানে একটা অদ্ভুত ব্যাপার হলো, একটু ডিসক্রিমিনেশন হলো। সকালবেলা একটা বড় ফরেনারদের গ্রুপ এসছে, তাদেরকে নিয়ে দিল, 18 জনকে ওই ফ্লাইটে নিয়ে নিল। আমাদের ফার্স্ট ফ্লাইট থাকা সত্ত্বেও আমাদের ফ্লাইট দিল না, কি করলো এটা আমি জানি না। তো ওদের মনে হয় 18 জন হয়ে গেছে, ওরা এখন ফ্লাইটে উঠে যাচ্ছে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি টিকিট হাতে। আমাদের যদিও 6টার সময় ফ্লাইট, ফার্স্ট ফ্লাইট, সেটা মনে হয় আমরা পাবো না। থ্যাংক ইউ। ফাইনালি ফ্লাইটে উঠবো বলে দাঁড়িয়ে আছি। যারা ওখান থেকে এলো লুকলা থেকে, তাদের মালপত্র নামানো হচ্ছে, তারপর আমাদের ব্যাগগুলো তোলা হবে, তারপর আমরা বসতে পারবো। নমস্তে। নমস্তে। ফাইনালি উঠে পড়েছি, সামনের সিট দুটো পাওয়া গেছে। সামনে থেকে কখনো প্লেনের ককপিট দেখার সুযোগ হয়নি। প্রথম সিটে বসার সুবাদে খুব সহজেই উঁকি মেরে দেখতে পেলাম প্লেনের ককপিট আর হিমালয়ের একটা দুর্ধর্ষ প্যানোরামিক ভিউ। গুগল সার্চ করলে পৃথিবীর অন্যতম 10টা ডেঞ্জারাস এয়ারপ্লেন জার্নির মধ্যে লুকলার ফ্লাইট 1 নম্বরে আসে। তাই লুকলাতে ল্যান্ড করার পর ধরে যেন প্রাণ ফিরে আসলো। একটা রোদ ঝলমলে সকাল আমাদের স্বাগত জানালো লুকলা বা তেনজিং হিলারি এয়ারপোর্টে। এবার আমাদের রুকস্যাকগুলো কালেক্ট করে নিয়ে এগিয়ে যাব সামনের দিকে। হন্টন পর্বের শুরু এখান থেকেই। লুকলার উচ্চতা 2860 মিটার। বাতাস এখান থেকেই পাতলা হওয়া শুরু হবে আর গল্প হবে জমাট। ফিরে আসছি পরের পর্বে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন পিঠে ঝুলি।